একটা খুব সিরিয়াস প্রসঙ্গ, সেটা নিয়ে আজকে কথা বলবো। জাস্ট মূল প্রসঙ্গটা কি সেটা নিয়ে আজকে থাকবো। একেবারেই ডিটেইল বলতে যা বোঝায় সে জায়গায় আজকে যাবো না ইচ্ছা করে, কিন্তু যতটুকু মৌলিক ধারণাগুলো দিব এটাও আবার যথেষ্ট ডিটেইল। হেডলাইনটা হয়তো এরকম হবে, বাইরের দিক থেকে দেখলে এটা গ্যাস সংকট। আপনারা সবাই জানেন, কারখানা থেকে শুরু করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত গ্যাসের সংকটটা এত তীব্র। এটা শুধু আর গ্যাস সংকট নয়, একসাথে জ্বালানির সংকট হয়ে গেছে। কারণ যত বেশি জ্বালানি সরবরাহ করতে ব্যর্থ হবেন, তো তো এই চাপটা গিয়ে পড়বে আপনার। ডিজেল বেশি কিনবেন, অন্য জ্বালানির উপর বেশি কিনবেন, সোজা কথা। তাতে আবার অন্য জ্বালানির উপর সংকট হবে, আবার এটার জন্য আটা ধাক্কা দিবেন, ফাইনালি এটা যাবে কি বিদ্যুৎ উৎপাদনের মধ্যে কমে যাবে, উৎপাদন কমে যাবে। ফলে এই 10 হাত শাড়ি পরলে যেরকম প্রবলেমটা হয়, যে ডান দিক ডাকবেন না বাঁ দিক ডাকবেন, ডান দিক ডাকতে গেলে বাঁ দিক খুলে যায়, এরকম একটা অবস্থা হবে। আমরা এখন একটা সেরকম অবস্থা চলে গেছে। এটার একটা ছোট্ট শব্দ দিয়ে ব্যবহার করছে, গ্যাস সংকট। তাহলে বাইরের দিক থেকে দেখলে যেটাকে গ্যাস সংকট মনে হচ্ছে, ভিতরটা কি তাহলে? ভিতরটা হলো বাংলাদেশকে নিয়ে আমেরিকা আর চীনের অপ্রকাশ্য কারাকারি। বাইরের দিক থেকে বোঝা যাচ্ছে না। পিটার হাস অ্যান্ড গং, যাদের সাথে আছে ইউনুস আর খলিল, বনাম নয়া টার্মিনাল আমাদেরকে করতে কি দিবে আমেরিকানরা? এই হচ্ছে প্রশ্ন। এবার একটু ভেঙে বলতে হবে আপনাদেরকে। মূল প্রসঙ্গটা হলো, এই শব্দটা মনে রাখতে হবে, না রাখলে এই অর্থ বোঝা যাবে না। এই শব্দটা মনে রাখতে হবে, FSRU। একবার বাংলায় বলি, ইংলিশটা এত গুরুত্বপূর্ণ না। ফ্লোটিং, ভাসমান। গ্যাসটা যখন আসে ট্যাঙ্কারে করে, তখন এটা তরল আকারে আসে। কিন্তু গ্যাসকে তরল করা যায় ঠান্ডা করলে। কত ঠান্ডা? -160, যেখানে 0 ডিগ্রি করলেই বরফ শুরু হয়ে যায়। ফ্রিজের টেম্পারেচার 4 ডিগ্রি, বাইরের ফ্রিজ আর কি, ডিপ ফ্রিজ না। 4 ডিগ্রিতেই এটা ডিপ ফ্রিজ, এই বাইরের ফ্রিজ হয়ে যায়। ডিপ ফ্রিজ মানে 4 এবং তার থেকে নিচে। তো এটা হয় -160। তাহলে কত নিচে বুঝতে পারেন? তাহলে গ্যাসটাকে যখন -160 ডিগ্রি রাখবেন, চাপে রাখবেন, তখন ওটা তরল হয়ে যাবে। এটা আসে তরল গ্যাস হিসেবে। এই জন্য এই যে LNG, CNG, এনজির জায়গায় এখানে সি লাগায় দেয়। সিটা হলো কেবলমাত্র কম্প্রেসড, ন্যাচারাল গ্যাস নেই। মাটির নিচে পাওয়া গ্যাসটার আগে যদি কম্প্রেস থাকে, তাহলে ওইটা দিয়ে সিএনজি চলে। আর এটা কম্প্রেসডও না। কম্প্রেস মানে চাপ দিয়ে একটা সিলিন্ডারের ভিতরে আনছেন, ওতে চাপ বাড়ছে, মানে বেরোবে, খুব ফোর্সে বেরোবে। তাহলে সিএনজি চলার যে গ্যাসটা, সেটা হলো এটা সিএনজি। আর এলএনজি মানে হলো এটাকে লিকুইড ফর্মে আমরা আনছি, লিকুইড ফর্মে একটা ট্যাঙ্কারের ভিতরে ভইরা, যার টেম্পারেচার হলো এরকম, আর হিউজ প্রেশার হবে ডেফিনেটলি। এই অবস্থাটাকে আনছি। আনার পরে এইবার এটাকে আমাদের এখানে তো পাইপলাইন ছড়ানো আছে গ্যাসের, তার ভিতরে এটাকে ঢুকাবো কেমনে? এইটা ঢুকানোর যে বন্দোবস্ত, সেটাই হলো FSRU। এফটা মানে হলো ফ্লোটিং, ভাসমান। আমরা একটা ভাসমান ট্যাঙ্কারের মধ্যে এটাকে নেই। যেই ট্যাঙ্কারের মধ্যে এটা প্রথমত আসবে, এই যে -160 লাগবে, তারপরে ওটা থেকে যখন আমরা মেইন গ্যাস লাইনে ছেড়ে দেবো এটাকে, তখন ওই তো লিকুইড, তখনও 160 ডিগ্রি লিকুইড, তাকে এবার আস্তে গ্যাসে ট্রান্সফার করে পাইপে দিতে হবে। চাপও হবে তার গ্যাসের পাইপলাইনে, মাটির নিচের গ্যাসের মতনই ওটা পাইপলাইনে ছুটে বেরোবে। তারপর এটা আমাদের যেখানে খুশি সেখানে নিতে পারবো। তাহলে ভাসমান এলএনজি টার্মিনালও বলে ওটাকে অনেকে, এলএনজি টার্মিনাল শুধু বলে। টেকনিক্যাল ওয়ার্ডটা হলো, মূল ওয়ার্ডটা হলো FSRU। এত যদি বলতে না পারেন, তাহলে বলবেন ভাসমান ট্যাঙ্কার। এই ভাসমান ট্যাঙ্কার একটা হাসিনা আমলে হয়েছিল। এইটার মালিক হলো সামিট গ্রুপ। সামিট গ্রুপ কে? সামিট গ্রুপ এটি যেটা সিঙ্গাপুরে হাসিনার টাকা জমায়, সেটার মালিক আসলে জয়। অবশ্যই কেউ কেউ বলে আর এক ভাগ ওটা রেহানার। এখন সেটা হোক আর না হোক, জয় যেটা মালিক, এই ব্যাপারে কোনো সন্দেহ রেখেন না। এটার সুবিধা হলো, এই ট্যাঙ্কারটা সে বানাইছে বাংলাদেশে।
এই যে FSRU বানাইছে সামিট গ্রুপ, মজা না? পেমেন্ট হচ্ছে ডলারে, ইজিলি তার মানে ট্রান্সফার করে দিচ্ছেন আপনি, একটা বিদেশি কোম্পানি হিসেবে তাকে ট্রিট করতেছেন, ফলে সিঙ্গাপুরে তার নামে ডলারে জমা হচ্ছে, ফলে এটা ইজি জয়ের পক্ষে নিয়ে যেখানে খুশি যাওয়া। রিয়ানাকেও যদি দেয় ইজি। তাহলে এই সামিট গ্রুপের এইটাই ছিল সবার আগে। ইউনূসের আমলে আর একটা টার্মিনাল বানানো হয়, আর একটা FSRU, এইটা দেওয়া হয় আমেরিকাকে। এটা ইউনূস সাহেবের কৃতিত্ব। এটা কত গুরুত্বপূর্ণ কৃতিত্ব দেখেন, একটা ধারণা দিলে বুঝবেন। আপনারা জানেন যে বাইডেনের 3 বছর পিটারাস বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল। ইউনূসের আমলে এসেও পিটারাস চাকরি ছেড়ে দিয়ে এই আমেরিকান যে একটা যে এটার নাম বোধ এক্সিলারেক্স, এই কোম্পানিটার অ্যাডভাইজার নাম দিয়া জয়েন করা হয়েছে। মানে সে এখন সরকারি কেউ না। এইটাই হলো ইউনূসের কৃতিত্ব। মানে গ্যাসের টার্মিনালটা দিয়ে দিচ্ছে এবার আমেরিকাকে। তামসার দিকটা হলো এই অ্যাক্সিলারিজ 2টা টার্মিনালেরই ম্যানেজমেন্ট দেখে, তামসা না। হাসিনা কিন্তু বলে বেড়াচ্ছে, ইদানিং ওই মাথায় সাদা টুপিওয়ালা লোকজনও এটা গল্প ছড়াচ্ছে, হাসিনাকে উৎখাত করা হয়েছে আমেরিকানদের সহযোগিতায়, এবং ঢাকায় নাকি আমেরিকানদের এইরকম সেফ হাউস আছে, সেইখানে নাকি এনসিপি নাহিদদেরকে আটকে রাখা হয়েছিল, ওখানেই তাদের মস্তক ধুলাইও করা হয়েছে। মানে 5ই আগস্ট একটা পুরো আমেরিকান পরিকল্পনা। তার মানে এরা এত হাসিনা বিরোধী আমেরিকা, বাহ ভালো তো। এখন এটা ব্যাখ্যা করেন দেখি, তাহলে এখন ইউনূসের আশীর্বাদে পিটারাসের আমেরিকান কোম্পানি এসে এখানে একটা ভাসমান টার্মিনাল বানাই দিতেছে, আর সেই ভাসমান কোম্পানিটা হাতে ম্যানেজমেন্ট দিয়ে দিচ্ছে সামিট গ্রুপ। এটা কেমন হলো? তার মানে এটা তো জয়েন্ট ভেঞ্চার, হাসিনা আমেরিকা ইউনূসের। বললে কি বলবে? আপনারা ভেবে দেখেন। তাহলে এইটা দিয়ে আসলে কি করা হলো? এটা দিয়ে তাহলে বাংলাদেশের আগামী দিনে গ্যাস ব্যবসার ভিতরে এবার আর একটা শব্দ যেটা প্রায় আপনাদেরকে আমি বলি, যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এত কঠিন শব্দ মনে করেন না, এটা সহজ কথা। মানে হলো যে আগামী দিনে চীন যত দেশে যাবে, ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবে, নানান দেশের সাথে লোন দিবে, এগুলোতে বাধা দিয়া আমেরিকার সাথে ব্যবসা করতে হবে, চীনকে ঢুকতে দেওয়া যাবে না। এই লড়াইটার নাম হলো IPS, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এই যে স্ট্র্যাটেজিটা, এইটাই আমেরিকানদের স্ট্র্যাটেজিটার নাম হলো চীনের সাথে ব্যবসা করা যাবে না, চীনকে ঢুকতে দেওয়া যাবে না বাংলাদেশে। এটা IPS। এটা ইউনূসের হাত ধরে এই পিটারাসকে ঢুকানো। আগে এক সময় আপনাদের খুব ছোট্ট করে বলছিলাম, না ছোট করে না, অনেক বড় করেই বলছিলাম, ইউনূস আমেরিকা গেছিল প্রথম আগস্টের 8 তারিখে ক্ষমতা নেওয়ার পরে, সেপ্টেম্বরের অ্যারাউন্ড 23 তারিখ, সেপ্টেম্বরের 23 তারিখে ইউএন এর বক্তৃতা দেওয়ার নাম করে গিয়ে বাইডেনের সাথে দেখা করে আসছিল। ওখানে যাওয়ার আগে তাকে পই পই করে বলে দেওয়া হয়েছিল যে এই যে IPS এর নাম করে আমেরিকান তেল মারবেন না, আমেরিকান চাটবেন না, ব্যবসা চাইলে ব্যবসা 2-4টা দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের টাকা লাগবে, লোন লাগবে, চীনের কাছ থেকে এটা নেব, এটার বাধা হয়ে দাঁড়ান না। ইউনূস সাহেব এই কথাটা শোনে নাই। যত এনসিপির সমর্থক আছে তারা এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি তাদের জন্য এই একটা শেষ ওয়ার্নিং দিচ্ছি। আপনারা যদি এই ইস্যুটাকে না বুঝতে চান, নিশ্চিত থাকতে পারেন পুরো 11 দল বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গণবিরোধী একটা দল বা জোট হিসেবে হাজির হবে। এই কথা আরেকবার বলার সুযোগ পাবো কিনা আমি জানি না, কিন্তু এত কঠিন কথা এখানে বলতেছি আপনাদেরকে আমি। ইউনূস সাহেবকে পই পই করে বলে দেওয়ার পরেও ইনি পুরো মাখনটা নিয়ে গিয়ে তুলে দিচ্ছেন আমেরিকার হাতে। অপরাধটা কি করলেন? অপরাধ হলো এইটাই যে আমাদের সাথে চীনের এই সম্পর্কটা ছাড়া কি লাগবে? আমাদের বিনিয়োগ লাগবে, আমাদের কম সুদের ঋণও লাগবে। কম সুদের ঋণ আর বিনিয়োগ এক না, তার থেকেও বড় কথা থার্ড প্রশ্নটা, বাজেট সহায়তা। আমাদের বাজেটে ক্যাশ ডলার নাই, ক্যাশ বৈদেশিক মুদ্রা নাই, এইটার সবচেয়ে 1 নম্বর। এটা নাই বলে যে বাজেট করে এখন গঙ্গাইতেছেন, টাকা নাই আপনার। খসরুরা তারেককে বুঝাইতেছে আর এই বিদেশি বিনিয়োগ আসতেছে, এগুলো দিয়ে হয়ে যাবে। দেখেন
বিদেশি বিনিয়োগ দিয়ে কি এই যে আপনার বাজেট সহায়তার ক্যাশ ডলার লাগবে এটা মিটবে? এই মিথ্যা কথা তারেককে বলতেছে, তারেক এটা বুঝে না বুঝে ওটা হ দিতেছে, সেও বুঁদ হয়ে আছে। বাজেটের সমস্যা কেটে যাবে। কম সুদের লোন লাগবে, কম সুদের লোন একমাত্র চিনি দিতে পারে, বাকিগুলো সব খাইয়ে দেয় শেষ করছি আমরা। আইএমএফ কে সন্তুষ্ট করতে পারি নাই, ফলে আইএমএফ এর লোন দিবে না, সংস্কার করতে পারিনি আমরা, ওগুলো দেখাশোনা সারা। তাহলে এই অবস্থায় আমাদেরকে জবরদস্তিতে আমেরিকান নৌকা তুলে দিচ্ছে আইপিএস এর কথা বলে। এইটাই যদি এনসিপি পরিষ্কার সিদ্ধান্ত নেয়, এনসিপি যদি আমেরিকান ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পক্ষে থেকে যায়, তাহলে এনসিপি বাংলাদেশে, এনসিপি সহ 11 দল, জামাত সহ 11 দল বাংলাদেশের চরমতম গণবিরোধী দল হবে। তারেক যদি বাজেট সহায়তা বলতে চীনের কাছ থেকে নগদ ডলার না আনতে পারে, নগদ বৈদেশিক মুদ্রা না আনতে পারে, তারেক সরকার আয়ু হবে 1 থেকে 1.5 মাস। এরপরে কি করবেন? এনসিপি ইউনুসরা মিল্লা, পিটার হাসরা মিল্লা বাংলাদেশে আপনারা পরবর্তী একটা সরকার করবেন। কি সরকার আমরা জানি না, আমি ধরেন যে সেটা একটা সরকার বানায় হালাইছেন, এই সরকারের একই প্রবলেম ফেস করবেন আপনি। ওইটারও আয়ু হবে 1.5 মাস, কারণ আপনি পাবেন কোথায়? বাজেটের টাকা কই? কম সুদের লোন কই? পিটার হাসরা আমেরিকান ইনভেস্টমেন্ট বাংলাদেশে এনে দিলেও হবে না এটা, কারণ একটা আরেকটা সাবস্টিটিউট না, একটার বদলে আরেকটা হবে না। এইটা বুঝতে শিখেন। আপনি আমেরিকাপন্থী না চীনপন্থী, এটা সেই তর্ক না। বোকার মতন তর্কটাকে আমেরিকাপন্থী না চীনপন্থী বানায়েন না। আপনি ইনুসপন্থী না ইনুসপন্থী না, না চীনপন্থী আপনি, এটা সেই তর্ক না। ইনুস ভালো আপনার কাছে না ভালো না, আপনি ইনুস দেখতে পারেন না দেখতে পারেন না, এটা সেই তর্ক না। ইনুস আমাদের জন্য ভালো, আমাদেরকে মাস্টার মাইন্ড বানাইছে না, সেই তর্ক দিয়ে এটা ফয়সালা করতে পারবেন না। সোজা এর প্রশ্ন হলো আপনার বাজেট সহায়তাটা ক্যাশ বৈদেশিক মুদ্রা লাগবে, কে দিবে? কার কাছ থেকে আনতে পারবেন? এটা এলাকা সবচেয়ে আগে 1 নম্বর আলাপ। গতকালকে মুখ ফসকে, আমি জানি না মুখ ফসকে বলছে না গাধার মতন বলছে, আমাদের বিদ্যুৎ মন্ত্রী টুকু বলে ফেলছে আমার তো বেতন দেওয়া কঠিন হয়ে যাবে। হঠাৎ করে কোত্থেকে বলে বসছে আমরা জানি না, মুখ ফুসকে তো বেরিয়েছে কথাটা। খসরু এগুলো সবই জানে, কিন্তু বাইরে বলে বেড়াচ্ছে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা বিনিয়োগে আসলেই, আর এগুলো আর লাগবে না, আমরা আর ক্ষুদ্র লোনের দিকে যাব না, আমরা বৈদেশিক মুদ্রা নিয়ে আসবা। আচ্ছা, একটা ছোট্ট সাধারণ উত্তর দেন খসরু সাহেব, আপনি যে বিদেশি বিনিয়োগ আনবেন, প্রথম কথাটা আসবে না, কেন আসবে না? আসবে না এই জন্য যে ওর জ্বালানি লাগবে। আছে আপনার? আপনার দেশেরই কারখানাগুলো বন্ধ হচ্ছে, আইদার গ্যাস নাই বলে অথবা বিদ্যুৎ নাই বলে। বিদ্যুৎ নাই বলে বেসরকারি উদ্যোক্তাদের কমপ্লেন হাসিনা আমল থেকে, সবচেয়ে চরমতম কমপ্লেন শুরু করছে তারা 16 সাল থেকে, এখন এটা এভাবে চালাইতেছে। ইংলিশ সরকার চলছে একইভাবে, তারেকও এইভাবে চলবে? এটা হবে না। তাহলে যার বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সেই দেশে ওরা বিনিয়োগ করতে আসবে? আপনি কি গল্প কাকে বুঝাইতেছেন? এটা সার কথা আবার ফিরে আসি আমি। তাহলে আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো ক্যাশ, বৈদেশিক মুদ্রা। এটা ছাড়া হিউজ বৈদেশিক বিনিয়োগ আসলে, প্রাইভেট বিনিয়োগ আসলে, এটা এর সাবস্টিটিউট না, বিকল্প না এটার। ক্যাশ ডলার দিয়ে আপনাকে উঠতে হবে, ক্যাশ বৈদেশিক মুদ্রা দিয়ে আপনাকে এখান থেকে বেরোতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই প্রশ্নটা ইউনুস সাহেব উত্তর দেয় না, ইউনুস সাহেবের কাছে নাই। এটা ইউনুস ভালো না খারাপ সেই প্রশ্ন না, এটা সেখান থেকে এটা দেখতে শিখেন। তারেক খারাপ করছে, তারেক চুরি করছে, তারেক জুলাই সনদ মানে নাই, গণভোটের রায় মানে নাই, এগুলো 100% সত্য। এরপরেও এগুলা বিকল্প ইস্যু না কম্পেয়ার টু আপনার ইস্যু হলো এই যে ক্যাশ ডলার নাই বলে, ক্যাশ বৈদেশিক মুদ্রা নাই বলে, বাজেট নাই বলে আর বেতন দিতে পারবেন থেকে সবকিছু। এটা হচ্ছে মুখ্য প্রশ্ন। এই প্রশ্নটাকে এড়িয়ে তারেক চুরি করছে কিনা, তারেক গণভোটের রায় মানে নাই কিনা, জুলাই সনদ প্রত্যাখ্যান করছে কিনা, বেইমানি করছে কিনা, একই তর্ক না। এটা গুরুত্বের দিক থেকে প্রথম প্রশ্ন হলো এই যে বাজেটের ডলার নাই, এটা কোত্থেকে পাবেন? এটা হচ্ছে মুখ্য প্রশ্ন। 11 দল যদি মনে করে বাজেটের টাকা কোত্থেকে আসবে, এটা আমাদের কাছে ইস্যুই না, এটার কারণে সে গণবিরোধী হবে।
এই যে এখন গ্যাসের টাকাটা কোত্থেকে আসবে? তাহলে এখন শুরু হয়েছে, আমেরিকানরা চাচ্ছে যেহেতু 2টা টার্মিনালই আমাদের কন্ট্রোলে, তাহলে এখনকার গ্যাসের সংকটটা তারা বানায় নাই যে এটা প্রমাণ করবো কি করে? বিকজ 2টা গ্যাস টার্মিনালেরই কন্ট্রোল, ম্যানেজমেন্ট কন্ট্রোল পিটার হাসের কোম্পানির কাছে। ফলে যখন থেকে এই গভর্নমেন্ট, তার গভর্নমেন্ট বলছে আরো 3টা টার্মিনাল বানাবে, জায়গা খুঁজতেছে, মুখে বলতেছে জায়গা খুঁজতেছে, বিনিয়োগকারী খুঁজতেছে, অ্যাকচুয়ালি আলটিমেটলি এটা জাপান, চায়নাকে দিবে। আর এইটা শুনেই এই যে তারা স্যাবোটোজ মার্কা কাজ শুরু হয়েছে। আবার তারেক আবার এমনই বোকা, এই যে আগুন ধরাই দিচ্ছে যে এফএসআরইউতে, কেন ঘটলো ওটা কোনো তদন্ত নাই। এটা কি অ্যাক্সিলারিজ মানে ইয়ার কোম্পানিটাকে নিজেরা করছে? কেন এই দুর্ঘটনাটা ঘটছে? কোনো কিছু করে নাই। তারেকের সবচেয়ে বড় অযোগ্যতা, ইনক্লুডিং আমি বলবো আমাদের আর্মিরও অযোগ্যতা। প্রথম কথা হলো জ্বালানি আমাদের মতন দেশের জন্য, আমাদের জন্য তো বটেই, এইটা হলো আমাদের ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চন। রাষ্ট্রকে আগলে রাখা মানে ফিজিক্যালি ভূখণ্ড আগলে রাখাই শুধু না, আপনি যদি বাংলাদেশের যতগুলা জ্বালানি ডিপো আছে, সেন্টার আছে, সেগুলো যদি আগুন লাগাই দেন কি হবে আপনার? এবার বুঝছেন, জ্বালানি নাই তো কিচ্ছু নাই, কারখানা নাই থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কিচ্ছু নাই। তাহলে জ্বালানি কেন ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, এটা একটু বুঝেন। তাহলে এটা ইনভেস্টিগেশন নাই কেন? ওখানে ডিজেফাই নাই কেন? থাকলে সেই রিপোর্ট কই? তারেকের মাথায় আসতেছে না এটাকে তাকে ইনভেস্টিগেট করতে হবে। কে করছে এটা জানতাম না? আমরা কি আমেরিকা সিনার মারামারি দেখবো নাকি বসে বসে? কারো খবর নেই। এটা একটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু। খালি পেট্রোল পাম্প লাইন দিচ্ছে, ক্যামেরা নিয়ে গিয়ে আচ্ছা ড্রাইভাররা কি বলতেছে ওটা ছাড়তেছেন আপনি। এটা ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে কারো খবর নাই। আমাদের শফিক সাহেব বক্তৃতা দিচ্ছে, সরকার জ্বালানি সমস্যার সমাধান করতে পারলো না। জ্বালানির সমস্যার সিকিউরিটির দিকটা, ন্যাশনাল সিকিউরিটির দিকটা আপনারা চোখে পড়ে নাই। এটা কি 11 দল জানে? খেয়াল করেছে তাদের কি নাই? এটা কি পিটার হাস এন্ড গং তারা করেছে? চীনা বিনিয়োগ যাতে না আসে, কন্ট্রোল যদি না আসে, দেখায় যদি দিতে না সুযোগ পাওয়া যায়, এবং সুযোগটা যদি তারা নেয় যে তারা কত পরিমাণে প্রভাবশালী, বাংলাদেশকে অচল গিরে দিতে পারে, তারেক সরকারকে ফালাই দিতে পারে এক গ্যাসের এই এফএসআইইউ বন্ধ করে দিয়া। এটা দেখাতে যাচ্ছে। ইনভেস্টিগেশন করেন নাই কেন? আপনি ন্যাশনাল সিকিউরিটি বুঝেন? এটা প্রধানমন্ত্রী হলে কি হয়? আমি এই কাজে এই জন্য আর্মিকেও দোষ দিব। এই পরামর্শ কি আমরা প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন? আমার জানা মতে খুব কম জায়গা আছে, ইনস্টলেশন আছে, যে জায়গায় জিয়া রহমানের করা যে স্ট্রাকচার ডিজেফাইয়ের জন্য, তাতে এমন সংগঠন খুব কম আছে যেটা সরকারি সংগঠন, গুরুত্বপূর্ণ সংগঠন, সিকিউরিটির কনসার্নের সংগঠন, যার মধ্যে ডিজেফাই নাই। আপনি বোধহয় 99% লোক জানেন না যে বাংলাদেশ ব্যাংকও ডিজেফাই লোক আছে। হ্যাঁ, ইয়াস, অ্যাসাইন্ড। অন্তত উপর মহলের লোকেরা জানে ওর ভিতরে কাকে কাকে ডিজেফাই লোক হিসেবে রাখা হয়েছে। ইয়াস, এটা দরকার আছে আমাদের। আমরা ন্যাশনাল সিকিউরিটি কোশ্চেন আমরা ঢুকাবো না লোক, গোয়েন্দা লোক রাখবো না? ন্যাশনাল সিকিউরিটি কি এরকম ভাবে হালকা পাতলা জিনিস একটা? আমার টার্মিনাল উড়াই দিবে, আগুন লাগাই দিবে, আর আমি বসে বসে দেখবো? আমি বাবা আচ্ছা ঠিক আছে, এখন ঠিক হয়েছে, যাচ্ছে ভালো, চল গ্যাসের পাইপ লাইন খুলে দিই, এখন বাসায় বাসায় গ্যাস গেছে, ভুলে যাবো এগুলা? ভুলে যাবো নাকি তদন্ত করে দেখবো? এনসিপিরা কি এটার জন্য পাইছি একটা সরকারের বিরোধিতা করার সরকারের ব্যর্থতা হয়েছে এটা, এইটুকু বলে থেমে যাব? নাকি দাবি করবো যে এটা কে, কার জন্য হয়েছে, এটা স্যাবোটেজ কিনা আপনি শিওর? কোনো খবর নাই, পুরো দেশটার মধ্যে খবর নাই এটা। আমরা কি টার্মিনাল নিয়ে আমেরিকা আর চীনের ঝগড়া দেখবো বসে বসে? আমাদের কোনো সে নাই? আমরা ফ্যাকচুয়ালি জিনিসটা কি হয়েছে তাকে জানার দরকার নাই? এগুলো এই পার্টটা, লাস্টের আরেকটা পার্ট আছে, এটা বলে শেষ করবো। এর ভিতরে এখন আসছে আমাদের বসুন্ধরাকে ঢুকাইতে হবে, বেসরকারীকরণ করতে হবে। এটা হলো আমাদের মন্ত্রী টুকু সাহেবদের আর এক লাইন। মানুষের ঘর পুড়ে যাচ্ছে, উনি দিচ্ছেন আলু পোড়া। এই টার্মিনালের আগুন লাগা নিয়ে ঝগড়া শুরু হয়েছে, এখন এই সুযোগে এটা বেসরকারী বিলটার ভিতরে ঢুকাই দিতে হবে, বসুন্ধরা কাছ থেকে বসে বসে টাকা খাম। এবার বুঝছেন? সবাই আছে, আমার কি লাভ? সেটা রাজনৈতিক দলই বলেন, মন্ত্রী বলেন,
যে কোনো একটা অফিসের পিয়নই বলেন, সচিবালয়ের কোনো পিয়ন, সবার আছে সবার ধান্দা। খালি কমন জনগণের স্বার্থটা কি, জনস্বার্থটা কি, পাবলিক ইন্টারেস্ট কি, এইটা দেখার কোনো লোক নাই। এই দিকটাই আপনাদের চোখে দেখানোর জন্য আজকের এই প্রসঙ্গটা। আর এনসিপির জন্য শুধু না, এটা পুরো 11 দলকে আমি এটা বলতেছি। আমি আরেকবার বলার সুযোগ পাবো কিনা আমি জানি না। ইউনূস সাহেব বালা কিনা, আপনারা ইউনূস সাহেবকে সবচেয়ে বেশি পছন্দ করেন কিনা, এই তর্ক বানায়েন না। বাংলাদেশকে চীন আর আমেরিকার দ্বন্দ্বের জায়গা বানাইতে দেওয়া যাবে না। ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি কোন দল যদি এটাকে সহযোগিতা করে, এই দলটা গণবিরোধী দল হিসেবে পরিচিত হবে এই বছরের মধ্যে। আমি এত আগায় বলতেছি। সুতরাং সাবধান। আমি দ্বিতীয়বার আপনাদেরকে সাবধান করতে পারবো কিনা আমি জানি না। এই সমস্ত দলগুলো শেষ হয়ে যাবে কিন্তু। এমনিতে আমি বারে বারে বলতেছি, বাংলাদেশে নতুন ধরনের দল আসবে। বাকিটা আপনারা নিজেরা চিন্তা করেন, আমি কি বললাম নিজেরা বোঝার চেষ্টা করেন, বুঝবেন। থ্যাংক ইউ।